অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ৬ বছর আগে আমার যমজ বাচ্চাদের জন্মের সময় একজন মারা যায়। আমার মেয়ে স্কুলের প্রথম দিন পার করে বাসায় এসে বলল, আম্মু, আমার বোনের জন্য আরও একটা টিফিন ক্যারিয়ার গুছিয়ে দাও। আমার বয়স এখন ৩৮ বছর। ৬ বছর আগের কথা। আমার যমজ সন্তানের জন্মের প্রসবের ব্যথা উঠেছিল হাসপাতালের ওটির ভেতর। তখন এক হুলস্থুল কাণ্ড। ডাক্তাররা ছোটাছুটি করছিলেন, মেশিনের শব্দ চারপাশ কাঁপছিল। তারপর হঠাৎ করেই এক অদ্ভুত নিস্তব্ধতা। যমজ বাচ্চাদের একজন কাঁদছিল। ডাক্তার আপা এসে আমাকে বললেন, আপনার একটা বাচ্চা দুনিয়াতে আর বেঁচে নেই। মেডিকেল জটিলতা। আমি শেষবারের মতো তার মুখটা দেখার সুযোগ পর্যন্ত পাইনি। আমরা তার আকিকা দিয়ে নাম রেখেছিলাম জেরিন। খুব নীরবে, ঘাবড়িয়া ভাবে। আর এই সত্যিটা আমাদের অন্য মেয়ে যারা কে এখানেই জানতে দিইনি। সে বড় হয়েছে, নিজেকে বাবা মায়ের একমাত্র সন্তান মনে করে। বছরের পর বছর ধরে সন্তানের শখ আমাকে ভেতর থেকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল। আমি সবসময় চরম দুশ্চিন্তায় ভুগতাম, নিজের মধ্যে গুটিয়ে থাকতাম, কোনো কিছুই মন দিতে পারতাম না। এক পর্যায়ে যারার বাবা আর এই মানসিক অশান্তি সহ্য করতে না পেরে আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। তাই জীবনটা হয়ে দাঁড়ায় শুধু আমার আর যারার। আজ যারার স্কুলের প্রথম দিন ছিল। সে বাড়ি ফিরে কাঁধে থেকে ব্যাগটা নামিয়ে রেখে বলল, আম্মু, কালকে টিফিন ক্যারিয়ারে আরও একটা বাটি বাড়িয়ে দিও তো। কার জন্য রে মা? আমার বোনের জন্য। আমি হেই উড়ে দিলাম। ভেতরে ভেতরে একটা অস্থিরতা নিয়ে। স্কুলে তো তোমার কোন বোন নেই আম্মু? যারা কপাল কুঁচকায় তাকালো। হ্যাঁ আছে, সে ক্লাস আমার পাশে বসে। তার নাম জেরিন। এক মুহূর্তের জন্য আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি তো যারাকে কখনোই ওর নামের কথা বলিনি। সে দেখতে কেমন রে? আমার মতোই আম্মু, একদম হুবহু আমার মতো। শুধু আমার ডান গলা যে তিলটা আছে তার ওটা বাম গালে। তারপর সে ব্যাগ থেকে কিছু একটা বের করতে করতে বলল, আমি একটা ছবিও তুলেছি। সে তার খালার দেওয়া খেলনা ক্যামেরা আমার হাতে বাড়িয়ে দিল। স্কুলের বারান্দায় গ্রিলের পাশে দুটো মেয়ে দাঁড়িয়ে ছিল। একই রকম গালের রং, গায়ের রং, একই উচ্চতা, একই চোখ জোড়া, আর ঠিক তার অবিকল একটা প্রতিরূপ। সে রাতে আমি এক ফোঁটাও ঘুমাতে পারিনি। ফজরের নামাজ পড়ে মনটা ছটফট করছিল। পরের দিন সকালে আমি নিজেই রিক্সা নিয়ে তাকে স্কুলে পৌঁছে দিতে গেলাম। সব মেয়েরা তাদের বাচ্চাদের নিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকছিল। ঠিক তখনই যারা আঙুল উঁচিয়ে দেখল, আম্মু, ওই যে সে। আমি গেটের দিকে তাকালাম আর বুকের হার্টবিট ওঠানামা করছে। আমার নিঃশ্বাস আটকে গেল। কিন্তু যে জিনিসটা আমাকে পুরো ভেঙে চুরমার করে দিচ্ছিল তা শুধু এই ছোট মেয়েটি ছিল না, বরং সেটি ছিল সেই মানুষটি যে শক্ত করে তার হাত ধরে দাঁড়িয়েছিল। সে কোনো অপরিচিত কেউ ছিল না, সে আমার অন্তর আপন একজন মানুষ। তুমি কি ফিসফিস করে উঠলাম তোমার কাছ থেকে এই বিশ্বাসঘাতকতা আমি
মরলেও কল্পনা করিনি। আর ঠিক সেই মুহূর্ত আমার পায়ের নিচের মাটি সরে গেল। আমি বুঝতে পারলাম বেগের ছুটি বছর আমি একটা বিকেট মিথ্যার মায়াজালে বন্দি ছিলাম। গেট দিয়ে ভেতরে ঢুকে সেই ছোট মেয়েটির হাত যে শক্ত করে ধরে রেখেছি, তাকে দেখে আমার চারপাশের পুরো পৃথিবীটা এক মুহূর্ত থমকে গেল। মাথার ওপর আকাশটা ভেঙে পড়ল বুঝি। সে অন্য কেউ নয়, সে যারা আর বাবা, আমার প্রাণতপ্ত স্বামী। অফিস যে মানুষটি মানসিক শান্তি সহ্য করতে পারছিল না বলে আমাকে ডিভোর্সের কাগজ পাঠিয়েছিল, সে আজ আমার মৃত্যু সন্তানের অবিকল পুরো রূপ। সেই মেয়েটি হাত ধরে দাঁড়িয়ে আছে, জেরিনের হাত ধরে দাঁড়িয়ে আছে। তুমি আমার গলা দিয়ে কোনো মতে একটা ফিসফিসানি আওয়াজ বের হলো। বুকের ভেতরটা মুচকে মুচকে যাচ্ছিল তোমার কাছ থেকে এই বিশ্বাসঘাত টাক্কা আমি মরলেও কল্পনা করিনি। অফিস অফিস আমার গলার আওয়াজ পেয়ে চমকে পেছনে ফিরে তাকালো। আমার যারা সাথে দাঁড়িয়ে থাকতে দেখে তার মুখের সমস্ত রক্ত যেন এক সেকেন্ডেই শুয়ে নিয়ে নিল কেউ। আর তার হাতের মুঠো থাকা জেরিন তখনও নিষ্পাপ চোখে আমার আর যারার দিকে তাকিয়ে আছে। আসলে তাই যারা আর জেরিন একদম হুপাহুপ এক, শুধু তেলটার অবস্থান উল্টো। অনিকা, তুমি এখানে? আসিফের গলা কাঁপছিল। আমি তো এখনই থাকবো আসিফ। তুমি যে মেয়েটিকে তুমি 6 বছর আগে মৃত বলে আমাকে শেষবার দেখতেও দেওনি, সে আজ এখানে কিভাবে? আর তুমি বা তার হাত ধরে কেন? আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু স্কুলের গেটে অন্য মেয়েদের ভিড়ের সামনে আমি নিজেকে কোনো মতে সামলে নিলাম। আসিফ কোনো উত্তর না দিয়েই জেরিনের দিকে তাকিয়ে বলল, মা তুমি ভেতরে যাও, তোমার ক্লাসের সময় হয়ে গেছে। জেরিন ভদ্র মেয়ের মতো স্কুলের ভেতরে চলে গেল। যারাও কিছু একটা আঁচল করতে পেরে আমার আঁচল চেপে ধরে দাঁড়িয়ে রইল। আমি যারাকে ইশারায় ক্লাসে পাঠিয়ে দিলাম, বাচ্চারা ভেতরে চলে যায়। অফিস আসিফ একটা দীর্ঘশ্বাস ফেলে অপরাধীর মতো মাথা নিচু করল। স্কুলের পাশে একটা নিরিবিলি ক্যাফেতে এসে বসলাম আমরা। আমার হাত পা এখনো কাঁপছিল। এবার বলো আসিফ, 6 বছর ধরে আমাকে কেন নরকে বাঁচিয়ে রেখেছো তুমি? কেন বলো? জেরিন মারা গেছে। আমার কণ্ঠস্বর তখন ক্ষেপে আর অপমানে কাঁপছিল। আসিফ গিলাসে পানিতে আঙ্গুল বোলাতে বোলাতে অপরাধীর গলাতে বলতে শুরু করলো, তোমাকে ডিভোর্স দেওয়ার পেছনে কোনো মানসিক অশান্তি ছিল না অনিকা। সবটাই ছিল এক নিখুঁত ঘটক। আসলে তোমার সাথে বিয়ের আগে রোমানার সাথে আমার একটা সম্পর্ক ছিল, তা তো তুমি জানতো। হ্যাঁ জানতাম, কিন্তু রোমানার সাথে তো আমার বিয়ে ভেঙে গিয়েছিল, কারণ ও এখনো বাচ্চা হবে না। হ্যাঁ, রোমানা মেডিকেল রিপোর্ট অনুযায়ী ও কোনোদিন মা হতে পারবে না। আর এই কারণে আমার পরিবার ওকে মেনে নেয়নি, জোর করে তোমার সাথে আমার বিয়ে দেয়। কিন্তু আমি রোমানাকে ভুলতে পারিনি। আমরা গোপনে যোগাযোগ রাখতাম। যখন তুমি গর্ভবতী হলে এবং 8টা গ্রুপিতে জানা গেল আমার জন্ম সন্তান হবে, তখনই রোমানা মানসিকভাবে ভেঙে পড়ে। ও আমাকে একটা চরম শক্ত দয়া হওয়ার, ওকে আমার জীবন থেকে চিরতরে মুছে দিতে হবে, না হয় তোমার যমজ বাচ্চার একটা ওকে এনে দিতে হবে। ও বন্ধুত্বর অভিশাপ থেকে বাঁচতে চেয়েছিল। আসিফের মুখ প্রতিটি শব্দ যেন আমার বুকে তীরের মতো বিঁধছিল। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না আমি। সে বলতে লাগলো, ডেলিভারির দিন উঠি ওর ভেতরে যে হুলস্থ কাণ্ড হয়েছিল তার সুযোগ নিয়েছিলাম আমি আর আমার পরিচিত সেই লেডি ডাক্তার। যারা জন্মের পর জেরিন যখন জন্মালো, ডাক্তার ওকে মৃত্যু ঘোষণা করে দিল, অথচ ও সুস্থ ছিল। এবং ভুঁয়ে ডেথ সার্টিফিকেট তৈরি করে কাপড়ে মোড়ানো একটি পুতুল এনে আমাকে দেখানো হয়েছিল।
দাফনের জন্য, আর আসল জেরিনকে ওর পেছনে দরজা দিয়ে রোমানার হাতে তুলে দেওয়া হয়েছিল। তুমি এতটা পিশাচ্য হতে পারলে আসিফ? এটা মায়ের কোল খালি করে দিলে শুধু তোমার প্রথম প্রেমিকার মারাত্মক শখ পূর্ণ করতে? আমার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছিল। আমি নিরুপায় ছিলাম অনিকা। আসিফ নির্কার গলায় বলল, রোমানা জেরিনকে নিজের মেয়ের মতো বড় করেছে তুমি, কিন্তু আমি আপনার অবাধ্য ভুগছিলাম। তোমাকে প্রতিদিন জেরিনের শখকে কাঁপতে দেখে আমার সহ্য হতো না, তাই রোমানাকে আইনি স্বীকৃতি দিতে আর জেরিনকে নিজের কাছে রাখতে তোমার ওপর মানসিক অশান্তি দোষ চাপিয়ে আমি ডিভোর্স নেই। তারপর রোমানাকে বিয়ে করে আলাদা আলাদা সংসার শুরু করি। আমি ভেবেছিলাম তুমি কোনো দিন জানতে পারবে না। আমি উঠে দাঁড়ালাম, আমার চোখ দিয়ে তখন আর দুঃখের পানি পড়ছে না, সেখানে এক শুধু প্রতিশোধের আগুন। 6টি বছর ধরে যে সন্তানকে মৃত্যু ভেবে আমি নিজের আত্মাকে শেষ করে দিয়েছি সে বেঁচে আছে, আর যে স্বামী আমার পাশ থেকে সান্ত্বনা দেওয়ার নাটক করছে সেই আমার বুক খালি করেছে। তুমি ভাবছিলে আমি জানতে পারবো না আসিফ, কিন্তু নিয়তি বোধহয় আমাদের চেয়েও শক্তিশালী। তাই আজ দুই বোনকে একই স্কুলে একই ক্লাস এখন মুখোমুখি দাঁড় করিয়েছে। আমি আসিফের টেবিলের ওপর শক্ত করে হাত রাখলাম। যে মিথ্যার মায়াজালে তুমি আমার 6 বছর বন্দি রেখেছিলে আজ তা ছিঁড়ে গেছে। এবার দেখো একজন মা তার হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পাওয়ার জন্য কি করতে পারে। আইনের কঠোরতায় তোমাদের দুজনকে আমি দাঁড় করাবই। ক্যাফে থেকে বের হয়ে যখন স্কুলের গেটের দিকে যাচ্ছিলাম তখন আমার চোখ একদম শুকিয়ে গেছে। এখন আর কাঁদার সময় নয়, এখন আমার জেরিনকে, আসিফ আর রোমানা ওই মিথ্যা সংসার থেকে ছিনিয়ে এনে নিজের বুকে ফিরিয়ে নেওয়ার সময় চলবে। অনেক সুন্দর একটি গল্প। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।